সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। গতদিন আমি রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন পাঠ 12 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব পাঠ 13 নির্দেশক সংক্রান্ত আলোচনা। প্রথমে আমি বলবো নির্দেশক কাকে বলি। নির্দেশক হচ্ছে যে বস্তু নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে সমাপ্তিবিন্দু নির্দেশ করে, তাকে সাধারণত আমরা নির্দেশক বলে থাকি। টাইট্রেশনের সময় যে বস্তু নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে সমাপ্তিবিন্দু নির্দেশ করে, তাদেরকে সাধারণত আমরা নির্দেশক বলে থাকি। নির্দেশকে আমরা যে টাইট্রেশন, এখানে টাইট্রেশন বলতে আমরা কি বুঝি? টাইট্রেশন হচ্ছে যে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা গণমাত্রার কোনো দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে অজানা গণমাত্রার দ্রবণের কতটুকু আয়তন ব্যবহৃত হলো তা বের করার পদ্ধতিকে আমরা টাইট্রেশন বলে থাকি। তো এখানে টাইট্রেশনে সাধারণত আমরা এরকম একটা বুলেট ব্যবহার করি, সেখানে স্টপার থাকে এবং একটা কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করা হয়। আমরা বুলেট এবং কনিক্যাল ফ্লাক্স এই দুইটার মধ্যে আমরা দুইটা বস্তু ব্যবহার করি টাইট্রেশনের সময়। একটা হচ্ছে টাইট্রেট, আরেকটা হচ্ছে টাইট্রেট। একটা হচ্ছে টাইট্রেট, আরেকটা হচ্ছে টাইট্রেট। টাইট্রেটটা আবার টাইটার বলে কেউ বলি। টাইট্রেট কাকে বলে? যে দ্রবণের গণমাত্রা জানা থাকে। টাইট্রেশনের সময় যে দ্রবণের গণমাত্রা জানা থাকে তাকে সাধারণত আমরা টাইট্রেট বলে থাকি। আর টাইট্রেশনের সময় যে দ্রবণের গণমাত্রা বের করতে হবে বা অজানা থাকে, সেটাকে আমরা বলি টাইট্রেট। আর যেটা বের করতে হবে, যে দ্রবণের গণমাত্রা বের করতে হবে, সেটাকে বলা হয় টাইটার। টাইট্রেট এবং টাইটার একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহৃত নয়। এটা কোনো সময় বুলেটে ব্যবহার করা হয়, কোনো সময় কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করা হয়। যেমন টাইট্রেট আমরা কোনো সময় বুলেটে ব্যবহার করি, কোনো সময় কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করি। এটা অবস্থা ভেদে। যেমন মনে করেন আমরা জানি যে প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা সরবরাহকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের গণমাত্রা নির্ণয়করণে আমরা কনিক্যাল ফ্লাক্সে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি। আবার দেখো, প্রমাণ অক্সালিক অ্যাসিড দ্রবণ দ্বারা অক্সালিক অ্যাসিড দ্রবণ দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইডের গণমাত্রা নির্ণয়করণে আমরা কিন্তু এই প্রমাণ অক্সালিক অ্যাসিডকে আমরা বুলেটে ব্যবহার করি। অর্থাৎ এই দ্রবণের গণমাত্রা জানা আছে, সেই জিনিসটা প্রমাণ দ্রবণ। এই দ্রবণের গণমাত্রা জানা আছে, সেই জিনিসটা প্রমাণ দ্রবণ। তবে এখানে প্রমাণ দ্রবণটা আমি ব্যবহার করতেছি কনিক্যাল ফ্লাক্সে, এখানে প্রমাণ দ্রবণটা আমি ব্যবহার করতেছি বুলেটে। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার হয় এক্ষেত্রে বুলেটে, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় কনিক্যাল ফ্লাক্সে। যদি আমরা টাইট্রেটের সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলবো, টাইট্রেশনের সময় যে দ্রবণের গণমাত্রা সঠিকভাবে জানা থাকে, যেটা প্রমাণ দ্রবণ, সেটাকে আমরা টাইট্রেট বলে থাকি। আর যে দ্রবণের গণমাত্রা বের করতে হবে, অর্থাৎ অজানা, সেই দ্রবণটাকে আমরা টাইটার বলে থাকি। যদি এখানে সোডিয়াম কার্বনেট কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করলাম, অক্সালিক অ্যাসিড কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করলাম, আবার যেটা বের করতে হবে সেটা বুলেটে ব্যবহার করলাম। যেটার গণমাত্রা মনে করো এই অজানা আছে, সেটা মনে করো আমি এই কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করলাম। এই যে মনে করো এটা কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করলাম, এটা বুলেটে ব্যবহার করলাম। তো একটা নির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না যে প্রমাণ দ্রবণকে আমাদেরকে যেটা টাইট্রেট সেটাকে হয় বুলেটে ব্যবহার করতে হবে, না কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করতে হবে। এই ধরনের কোনো সঠিক ধারণা দেওয়া যাবে না। অর্থাৎ অবস্থা ভেদে আমরা সাধারণত টাইট্রেটকে কোনো সময় ব্যবহার করব কনিক্যাল ফ্লাক্সে, কোনো সময় ব্যবহার করব বুলেটে। অবস্থা ভেদে মানে কি? এটা হচ্ছে যে যেটা খাদ্য দ্রবণ, সেটা সাধারণত আমরা কনিক্যাল ফ্লাক্সে ব্যবহার করব। যেটা অ্যাসিড দ্রবণ, সেটা সাধারণত আমরা বুলেটে ব্যবহার করব। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে অ্যাসিড দ্রবণ যদি বুলেটে ব্যবহার করি, তাহলে এই যে স্টপ কর্ক আছে মনে করো, এবং মনে করো এখানে একটু সূক্ষ্ম ছিদ্র থাকে, এই ছিদ্র পথ দিয়ে
মনে করো অ্যাসিড যখন কোনো সময় কোনো দুর্ঘটনাবশত এই এই সূক্ষ্ম ছিদ্র এবং স্টপককে আশেপাশে কোনো প্রকারের কাজ বা কোনো প্রকার সিলিকেট লবণ তৈরি করে না। কিন্তু যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি গুলিটা ব্যবহার করা হয়, এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট যদি গুলিটা ব্যবহার করা হয়, সেই সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট সিলিকের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট নামক এক ধরনের মনে করো পাথর সৃষ্টি করে, যে H2 পানি। আবার যদি সোডিয়াম কার্বনেট যদি আমরা যদি গুলিটা ব্যবহার করি, সেটা সিলিকের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই কার্বন ডাইঅক্সাইড যাবে, জলীয় বাষ্প চলে যাবে। কিন্তু এই সোডিয়াম সিলিকেট এই সোডিয়াম সিলিকেট এই কাঁচের সাথে সিলিকের সাথে রিয়েকশন করে এখানে মনে করো এই বুলেটের সূক্ষ্ম ছিদ্রপথটা বন্ধ করে দিতে পারে। আবার এই যে স্টপ কর্ক আমি ব্যবহার করলাম, সেই স্টপ কর্কের আশেপাশে এই কাঠ দ্রবণটা কিন্তু মনে করো কী করতে পারে, এই স্টপ কর্কটা যে আমরা সচলভাবে চালাবো সেটাও কিন্তু তার প্রতিরোধ করতে পারে। অর্থাৎ এটা যখন স্টপ কর্ক এবং এই সূক্ষ্ম ছিদ্রটা যখন এখানে সিলিকেট লবণ যদি সৃষ্টি হয়ে যায়, কাছে মনে করো কণা যদি এখানে সৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু এটা ব্যবহার অনুপযোগী হয়ে যাবে। সেই জন্য সাধারণত আমরা বুলেটের মধ্যে কখনো কাঠ দ্রবণ ব্যবহার করবো না। তৈরি আমরা খাদ্য দ্রবণ সবসময় কোথায় ব্যবহার করবো, কনিক্যাল ফ্লাস্ক। এবং বুলেট সবসময় বাম হাত দিয়ে ধরতে হয়, ডান হাতে কনিক্যাল ফ্লাস্ক করতে হয় এবং এটা রাখতে হবে। এটা অসাবধানতার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বুলেট এবং বুলেটের এই সূক্ষ্ম ছিদ্র এবং তার স্টপ কর্ক বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য সাধারণত আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম কার্বনেটকে কখনো বুলেটে ব্যবহার করবো না। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আরো কিছু মনে রাখতে হবে যে আমরা সাধারণত জানি দুই ধরনের টাইট্রেশনে আমরা নির্দেশক ব্যবহার করি। টাইট্রেশন দুই ধরনের নির্দেশক ব্যবহার করি। টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক, একটা হচ্ছে অম্লক্ষারক নির্দেশক, আরেকটা হচ্ছে তোমার জারক বিজারক, অর্থাৎ জারক বিজারক টাইট্রেশন, বিজারক টাইট্রেশনে জারক বিজারক নির্দেশক। অম্লকারক নির্দেশক, জারক বিজারক নির্দেশক বা জারক বিজারক নির্দেশক, এগুলো অম্লকারক নির্দেশক কোনগুলো? অম্লকারক টাইট্রেশনে যে নির্দেশক ব্যবহার করা হয় তাদেরকে অম্লকারক নির্দেশক বলে। আবার জারক বিজারক বিক্রিয়ায় যে নির্দেশক ব্যবহার করা হয় তাদেরকে আমরা জারক বিজারক বা জারক বিজারক নির্দেশক বলে থাকি। তো এখানে অম্লকারক নির্দেশকটা কিন্তু আমাদের টাইট্রেশনে বিশেষ করে বেশি ব্যবহৃত হয়। সেই অম্লকারক নির্দেশক সাধারণত আমরা জানি কয়েক ধরনের নির্দেশক আমরা ব্যবহার করি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ফেনলফথেলিন। তারপর হচ্ছে মনে করো মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো সাধারণত আমরা ব্যবহার করি। মিথাইল অরেঞ্জ, আরেকটা হচ্ছে মিথাইল রেড। এখন ফেনলফথেলিনটা কি আসলে? ফেনলফথেলিনটা হচ্ছে এই ধরনের একটা পদার্থ যে এখানে হাইড্রোক্সিমূলক থাকে, এখানে কার্বন আছে, আবার এখানে মনে করো হাইড্রোক্সিমূলক আছে, ফেনলমূলক হাইড্রোক্সিমূলক, আবার এখানে একটা বেঞ্জিন বলয় থাকবে, এখানে সি ডবল বন্ড থাকবে। এটা হচ্ছে যে ফেনলফথেলিনের একটা সংকেত, গাঠনিক সংকেত। ফেনলফথেলিনের গাঠনিক সংকেত, এটার নাম কি হবে? এটা আমরা দেখতে পাচ্ছি প্যারা পজিশনে দুটো হাইড্রোক্সিমূলক আছে, অর্থাৎ প্যারা ডাইহাইড্রোক্সি ফিনাইল ডাইহাইড্রোক্সি ফিনাইল বেঞ্জিন ইথানল, বেঞ্জিন সাইক্লো ইথানল। যেমন এটার নাম হচ্ছে প্যারা পজিশনে দুটো হাইড্রোক্সিমূলক আছে, ডাইফিনাইল, প্যারা ডাইহাইড্রোক্সি ডাইফিনাইল। তারপর হচ্ছে যে এরপর বেঞ্জিন সাইক্লো ইথানল এমনি কোনো যৌগ নেই, তবে এক্ষেত্রে বিশেষ করে যেগুলো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে ইথানলের প্রচলনটা আছে। যেমন আমরা বলতে পারি ফিনাইল ইথানল, এসিটোফেনল, এটাকে আমরা লিখতে পারি ফিনাইল ইথানল মানে এসিটোফেনল, এটার মধ্যে কিন্তু আমরা ইথানল বলে থাকি, এখানে এটা ইথানল। আবার মিথাইল অরেঞ্জকে আমরা সাধারণত এভাবে লিখতে পারি যে মিথাইল অরেঞ্জের সংখ্যাটা দেখো, এটা মনে করে একটা সালফোনিক অ্যাসিড যৌগ, এখানে এজোবেঞ্জিন থাকে, তারপর এই বেঞ্জিনে
এই প্যারা পজিশনে নাইট্রোজেন থাকবে, এখানে মিথাইল মূলক থাকবে, এখানে মিথাইল মূলক থাকবে। এটার নাম হচ্ছে কি NN, প্যারা, অর্থাৎ প্যারা প্যারা NN ডাইমিথাইল 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 অ্যামিনো 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 বেনজিন অ্যামিনো প্যারা বেনজিন প্যারা এজু বেনজিন সালফোনিক অ্যাসিড অর্থাৎ আমরা এবার বলবো যে এই প্যারা পজিশনে N ডাইমিথাইল অ্যামিনো প্যারা পজিশন আবার সালফোনিক অ্যাসিড, প্যারা এজু বেনজিন সালফোনিক অ্যাসিড। এটা হচ্ছে মিথাইল অরেঞ্জের সংকেত, এটা হচ্ছে তার রাসায়নিক নাম। মিথাইল রেড একই রকম প্রায় ধরতে গেলে এখানে মনে করেন আমি অর্থ পজিশন অক্সালিক অ্যাসিডটা দেবো, অর্থাৎ কার্বক্সিলিক মূলকটা দেবো। এখানে ফিনাইল মূলক হবে আবার এজোবেনজিন ডবল বন্ড N, তারপর হচ্ছে এইভাবে একটা মূলক আসবে। তার প্যারা পজিশনে NN ডাইমিথাইল, অর্থাৎ এটার নাম প্যারা NN ডাইমিথাইল অ্যামিনো। প্যারার জায়গায় অর্থ হবে, এই জায়গার মধ্যে আমরা অর্থ লিখবো, অর্থ কারণ এটা হচ্ছে অর্থ পজিশন, এটা হচ্ছে মেটা, এটা হচ্ছে প্যারা, অর্থ মেটা প্যারা। অর্থ এজু বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, এটাও ঠিক থাকবে, এই জায়গার মধ্যে হবে কার্বক্সিলিক অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থী, এটার নাম বললাম প্যারা NN ডাইমিথাইল, প্যারা পজিশন NN ডাইমিথাইল অ্যামিনো প্যারা এজোবেনজিন সালফোনিক অ্যাসিড। আর এটার নাম হবে কি টাইপের, এরকম প্যারা NN ডাইমিথাইল অ্যামিনো, প্যারার জায়গায় হবে অর্থ এজোবেনজিন কার্বক্সিলিক অ্যাসিড, যেটা হচ্ছে মিথাইলের নামকরণ আমরা সাধারণত রাসায়নিক পদ্ধতিতে নামকরণ করে থাকি। তারপর একটা কথা মনে রাখবেন, এই যে আমরা ফেনোলফথেলিনটা সাধারণত আমরা জানি এটা অ্যাসিড দ্রবণে বা জলীয় দ্রবণে এটা বর্ণহীন দ্রবণ সৃষ্টি করে। আবার মনে করো ক্ষারীয় দ্রবণে এটা হালকা গোলাপি বর্ণ সৃষ্টি করে। যেমন মনে করো আমি এই যে ফেনোলফথেলিনের কথা বললাম, এটা হচ্ছে এইচ ইন্ডিকেটর একটা অ্যাসিড। এটা যদি আমি জলীয় দ্রবণে ব্যবহার করি তাহলে এটা হাইড্রোজেন আয়ন প্লাস ইন্ডিকেটর নেগেটিভ হবে। আবার যদি মনে করো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি ব্যবহার করি, সেখানে হাইড্রোজেন আয়ন প্লাস মনে করো ক্লোরাইড আয়ন হবে। এটা আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা পানি যেটা এই ইন্ডিকেটর ব্যবহার করি না কেন, এই ধরনের আয়ন সৃষ্টি হবে এবং এদের বর্ণটা থাকবে সবসময় বর্ণহীন দ্রবণ সৃষ্টি করবে। কিন্তু আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে ব্যবহার করি এই এইচ ইন্ডিকেটর অর্থাৎ ফেনোলফথেলিনে, তখন দেখা যাবে যে সেখানে সোডিয়াম ইন্ডিকেটর উৎপন্ন হচ্ছে প্লাস ওয়াটার উৎপন্ন হচ্ছে। আর সোডিয়াম ইন্ডিকেটর এটা কিন্তু বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন প্লাস ইন্ডিকেটর নেগেটিভ উৎপন্ন হচ্ছে। সেক্ষেত্রে এটা গোলাপি বর্ণ ধারণ করে, এটা হালকা গোলাপি বা গোলাপি বর্ণের দ্রবণ সৃষ্টি করে। মনে করি আমরা যখন টাইট্রেশন করি, এখানে এই টাইটার এবং টাইট্রেট এই দুইটা ব্যবহার করার সময় একটা প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু পেয়ে থাকি। প্রশমন বিন্দু বা সমাপ্তি বিন্দু আমরা কাজ দেখতে পারবো। অর্থাৎ টাইট্রেশনের সময় যে অবস্থায় বিক্রিয়ক পদার্থে পরিমাণগত পরিসমাপ্তি ঘটে থাকে টাইট্রেশনের ওই অবস্থার সমাপ্তি বিন্দু বলে। আমরা যখন মনে করো একটা টাইট্রেশন করবো, আমরা যখন নির্দেশক ব্যবহার করবো, তখন মনে করো সেখানে একটা বর্ণের পরিবর্তন আসবে। আবার যখন মনে করো একদম দ্রবণ মিশ্রিত করতে করতে শেষ প্রান্তে এসে যখন প্রশমিত হয়ে যাবে, পরিসমাপ্তি ঘটে যাবে, তখন আরেকটা কালার সৃষ্টি হবে। এই কালারটাকে সাধারণত আমরা সমাপ্তি বিন্দু বলে থাকি। যেমন আমরা সোডিয়াম কার্বনেটের যখন হাইড্রোক্লোরিক দিয়ে টাইট্রেশন করবো, সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণ যখন মিথাইল দেওয়া হয় বা মিথাইল রেড দেওয়া হয়, সাথে সাথে এটা হালকা হলুদ দ্রবণ সৃষ্টি করে। কিন্তু মিথাইল যে কালার হচ্ছে কমলা বর্ণ অরেঞ্জ কালার, কিন্তু এটা দেওয়ার সাথে সাথে এটা হলুদ হয়ে যাচ্ছে।
আবার মনে করো টাইট্রেশন করার পর কোনো একটা সমাপ্তি বিন্দুতে গিয়ে যখন পরিমাণগত পরিসমাপ্তি ঘটে তখন দেখা যাচ্ছে হালকা গোলাপ হয়ে যায়, তখন কিন্তু আমাদের সেখানে এই মনে করো টাইট্রেশন কাজ শেষ। ওই অবস্থাটাকে সাধারণত আমরা কি বলি, সমাপ্তি বিন্দু বলে থাকি। এটাকে আমরা বলে থাকি সমাপ্তি বিন্দু বিন্দু বলে থাকি। আচ্ছা, এই টাইট্রেশনের সময় আমরা দুই ধরনের দ্রবণ ব্যবহার করি। টাইট্রেশনের সময় ব্যবহৃত দ্রবণগুলো হচ্ছে টাইট্রেশনের সময় টাইট্রেশনে ব্যবহৃত ব্যবহৃত দ্রবণসমূহ। একটা দ্রবণ হচ্ছে দুই ধরনের আমরা ব্যবহৃত প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ আমরা দুই ধরনের প্রমাণ দ্রবণ ব্যবহার করি। একটা হচ্ছে প্রাইমারি প্রাইমারি বা মুখ্য মুখ্য প্রমাণ দ্রবণ। আরেকটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ। আমরা টাইট্রেশনে ব্যবহৃত প্রমাণ দ্রবণগুলো হচ্ছে একটা প্রাইমারি মনে করো স্ট্যান্ডার্ড সলিউশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। এই প্রাইমারি যেটা আমরা মুখ্য প্রমাণ দ্রবণ বলবো সেগুলো হচ্ছে যে সাধারণত আমরা শুষ্ক এবং বিশুদ্ধ অবস্থায় পাবো, এবং যাদেরকে আমরা সাধারণ নীতি অর্থাৎ রাসায়নিক নীতি এবং ডিজিটাল নীতির মাধ্যমে আমরা কি করতে পারবো, সঠিকভাবে ওজন নিতে পারবো, এবং যাদের তৈরিকৃত দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকবে অর্থাৎ অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে, তাদেরকে সাধারণত আমরা প্রাইমারি প্রমাণ দ্রবণ বলে থাকি। যেমন প্রাইমারি প্রমাণ দ্রবণের মধ্যে কারা কারা পড়বে, যেমন সোডিয়াম কার্বনেট, যেমন অক্সালিক অ্যাসিডের সলিউশন C2O4, 2 মলিকুল ওয়াটার, যেমন পটাশিয়াম ডাইক্রোমেট। এই সমস্ত পদার্থগুলোকে আমরা শুষ্ক এবং বিশুদ্ধ অবস্থায় পাই। এদেরকে আমরা কেমিক্যাল ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে সঠিকভাবে ওজন দিতে পারি, এবং এদের তৈরিকৃত দ্রবণের ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে। সেই জন্য এদেরকে আমরা প্রাইমারি বা মুখ্য প্রমাণ দ্রবণ বলতে পারি। আর সেকেন্ডারি বা গৌণ প্রমাণ দ্রবণ আমরা খাদেরকে বলবো যেগুলো শুষ্ক এবং বিশুদ্ধ অবস্থায় থাকে না, যাদেরকে আমরা কেমিক্যাল ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে সঠিকভাবে ওজন দিতে পারি না, এবং যাদের তৈরিকৃত দ্রবণের ঘনতা সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হবে। এই ধরনের দ্রবণগুলোকে সাধারণত আমরা সেকেন্ডারি প্রমাণ দ্রবণ বলে থাকি। সেগুলো কি কি হতে পারে, যেমন এখানে সোডিয়াম কার্বনেট দিলাম, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, এখানে অক্সালিক দিচ্ছি, এখানে সালফিউরিক অ্যাসিড দিচ্ছি H2SO2, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট দিলাম, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিচ্ছি। এগুলো সাধারণত সেকেন্ডারি প্রমাণ দ্রবণ। যেমন আমরা অম্লক্ষারক টাইট্রেশনের সময় আমরা এই দ্রবণগুলো ব্যবহার করি। কিছুক্ষণ আগেই বললাম যে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের টাইট্রেশন, তারপর অক্সালিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন, আবার জারণ বিজারণ কতগুলো টাইট্রেশন আছে। সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি পটাশিয়াম ডাইক্রোমেট, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের টাইট্রেশনের মাধ্যমে আয়রনের পরিমাণ নির্ণয়, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে ফেরাস সালফেটের টাইট্রেশনের মাধ্যমে আয়রনের পরিমাণ নির্ণয় বা ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয়। এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা এই সমস্ত টাইট্রেশনে আমরা এগুলোকে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে বিবেচনা করতে পারি। আর এগুলো হচ্ছে যে সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, আর এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। মনে রাখবে, সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো এগুলো আমরা মনে রাখবো। এরপরে হচ্ছে যে অম্লক্ষারক নির্দেশকের মধ্যে অম্লক্ষারক নির্দেশক সাধারণত আমরা কাকে বলে থাকি। এরকম মনে করো নির্দেশক সাধারণত কিছুক্ষণ আগে আমি বললাম টাইট্রেশনের নির্দেশক আমরা দুই ধরনের নির্দেশক ব্যবহার করি, অম্লক্ষারক নির্দেশক, জারণ বিজারণ নির্দেশক। এখানে কি নির্দেশক মূলত তিন প্রকারের নির্দেশক আছে। তিন প্রকার নির্দেশক। একটা হচ্ছে যে অম্লক্ষারক নির্দেশক, অম্লক্ষারক নির্দেশক। আরেকটা হচ্ছে যে জারণ বিজারণ নির্দেশক, বিজারণ নির্দেশক। আরেকটা হচ্ছে যে অধিশোষণ নির্দেশক, শোষণ নির্দেশক। এটাকে আমরা অধক্ষেপণের ক্ষেত্রে ব্যবহার করি। অধক্ষেপণ টাইট্রেশনে আমরা ব্যবহার করি। এটাকে আমরা অম্লক্ষারক টাইট্রেশনে ব্যবহার করি। আর এটা কিন্তু সাধারণত একটা জারক আর জারক ও বিজারক পদার্থে টাইট্রেশনে ব্যবহার করি। যেমন অম্লক্ষারক নির্দেশক ব্যবহার করা হয় এই ধরনের একটা টাইট্রেশনের নাম, যেমন মনে করো সোডিয়াম কার্বনেটের সাথে মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিডের টাইট্রেশন, এটা সরবরাহ করা হবে, এটা প্রমাণ হবে। আবার মনে করো অক্সালিক অ্যাসিডের সাথে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশন, এগুলো কিন্তু প্রমাণ দ্রবণ। এগুলো হচ্ছে প্রমাণ দ্রবণ। এগুলোর দ্রবণ কিন্তু আমাকে এদের গণমাত্রা বের করতে হবে। আবার মনে করো জারণ বিজারণের
টাইট্রেশনে সাধারণত কোনো সময় নির্দেশক ব্যবহার করা হয়, কোনো সময় যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন টাইট্রেশন ব্যবহার করা এটা স্বনির্দেশক হিসেবে কাজ করে, সেখানে কোনো নির্দেশক ব্যবহার করা হয় না। কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট সেখানে ব্যবহার করতে হয়। তৈরি এখানে ডাইফিনাল এমিন, সেকেন্ডারি এমিন এই ধরনের একটা নির্দেশক ব্যবহার করা হয়। আচ্ছা, যার টাইপ নির্দেশকগুলো হচ্ছে যেমন অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট যেমন এসিডিক পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে মনে করো ফেরাস সালফেটের রিয়েকশন। তারপর মনে করো এরকম এসিডিক মনে করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটের রিয়েকশন এরকম। আবার মনে করো গতদিন যে করালাম আয়োডিনিটি সেখানে মনে করো সেগুলো কিন্তু জারণ বিজারণ একটা টাইট্রেশন, যেমন সোডিয়াম তাই সালফেটের সাথে আয়োডিনের রিয়েকশন। এরকম রিয়েকশনগুলো হচ্ছে জারণ বিজারণ রিয়েকশন। আর কিছু রিয়েকশন আছে অধিশোষণ নির্দেশক ব্যবহার করি আমরা, যেগুলো হচ্ছে অদক্ষেপ করবে এই ধরনের কতগুলো টাইট্রেশন আছে। সেই টাইট্রেশন সাধারণত আমরা অধিশোষণ বা অধিশোষক এই ধরনের নির্দেশক আমরা ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন অম্লক্ষারক নির্দেশক আমরা কাকে বলবো? অর্থাৎ অম্লক্ষারক দ্রবণের টাইট্রেশনে আমরা যে সকল নির্দেশক ব্যবহার করি তাদেরকে আমরা অম্লক্ষারক নির্দেশক বলে থাকি। যেমন মনে করো অম্লক্ষারক নির্দেশক বলে থাকি। তাহলে এখানে অম্লক্ষারক নির্দেশকে একটা কথা মনে রাখবে, নির্দেশক বলতে আসলে সূচককে বলা হয়। সূচকে বা ধ্রুবকের সমীকরণ, কিভাবে তুমি বের করবে? নির্দেশক বা সূচকের ধ্রুবক মানে সমীকরণ তুমি কিভাবে নির্ধারণ করবে? যেমন মনে করো আমরা মনে করি এখানে এইচ ইন্ডিকেটর এ, এটা হচ্ছে এসিডি একটা নির্দেশক। আরেকটা হচ্ছে যে মনে করো এইচ ইন্ডিকেটর বি, এটা হচ্ছে বেসিক ইন্ডিকেটর। দুইটা কিন্তু আসলে এসিডি, এরা পরস্পরের মনে করো প্রোটোমার, এবং এটা পরস্পরে প্রোটোমার নির্দেশক। এই নির্দেশকটা প্রোটোমার নির্দেশক, অর্থাৎ এরা প্রোটোমার বলতে আমরা বুঝি এরা সাইন অবস্থায় থাকবে, প্রোটোমার সাইন অবস্থায় থাকবে। এদের মধ্যে এটা কিন্তু অবিয়োজিত অবস্থায় থাকে, এটা কিন্তু আংশিকভাবে বিয়োজিত হয়, মনে করো বিয়োজিত হয়। অর্থাৎ আংশিকভাবে বিয়োজিত হয় বলতে আমরা বুঝি এটা বিয়োজিত হয় না, এটা এইচ ইন্ডিকেটর এ, এটা বিয়োজিত হয় না, এটা এই টোটোমার অবস্থায় থাকে। এইচ ইন্ডিকেটর বি পরস্পর টোটোমার অবস্থা থেকে, এটা অবিয়োজিত অবস্থায় থাকলে কিন্তু এইচ ইন্ডিকেটর বি বিয়োজিত হয়ে সেখানে মনে করো হাইড্রোজেন আয়ন প্লাস ইন্ডিকেটর বি আয়ন সৃষ্টি করে। যদি আমি মনে করি এটা K1 বেগে, এটা K2 বেগে আমরা যদি ব্যবহার করি, এখানে আসলে মূলত K1 এবং K2 এই দুটো হচ্ছে নির্দেশক, এই দুটো হচ্ছে সাধারণত ধ্রুবক মান, সাম্য ধ্রুবক। এদেরকে আমরা সাধারণত সাম্য ধ্রুবক বলে থাকি। সাম্য ধ্রুবক মানে সাম্যাঙ্ক। তো এটা K1 এর জন্য কি হবে? কনসেন্ট্রেশন অফ উৎপাদক হবে ইন্ডিকেটর বি ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এইচ ইন্ডিকেটর এ। 10 মিনিট। আবার মনে করি এটা যদি K2 বলি, K2 ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইনটু কনসেন্ট্রেশন অফ ইন্ডিকেটর বি মাইনাস ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এইচ ইন্ডিকেটর বি। এখন এই K1 এবং K2 এদেরকে যদি আমি সাম্য ধ্রুবক হিসেবে চিন্তা করি, অর্থাৎ এদেরকে যদি আমি K অফ ইন্ডিকেটর লিখি, তাহলে আমরা মনে করো K1 ইন্টু K2 ইজ ইকুয়াল টু K ইন্ডিকেটর পেতে পারি। অর্থাৎ এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এটা পরে দেখবো যে এটাকে যদি আমরা 1 এবং 2 নম্বর থেকে পাই, অর্থাৎ K1 ইন্টু K2 সমান আমরা লিখতে পারি এইচ ইন্ডিকেটর বি ডিভাইড বাই এইচ ইন্ডিকেটর এ ইজ ইকুয়াল টু ইনটু হাইড্রোজেন আয়ন ইনটু ইন্ডিকেটর বি মাইনাস ডিভাইডেড এইচ ইন্ডিকেটর বি। এখন এটা যদি ক্যান্সেল করে দিই, এবং এই দুইটার গুণফলকে আমি বলেছিলাম K অফ ইন্ডিকেটর বলতে পারি। K অফ ইন্ডিকেটর এই সাম্যাঙ্কটাকে আমরা K অফ ইন্ডিকেটর দিয়ে চিহ্নিত করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে কি পাবো? কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইনটু কনসেন্ট্রেশন অফ ইন্ডিকেটর বি মাইনাস ডিভাইড বাই এইচ ইন্ডিকেটর এ। আমি
মনে করো আসলে এখানে নির্দেশকের সূচকের সমীকরণটা, নির্দেশক আর সূচকের মান নির্ণয়ের সমীকরণটা প্রতিষ্ঠা করবো। তাহলে এখানে পিএস আজকের যে নামটা সেটা নিয়ে আসবো। পিএস আনতে হলে আমাদের কি করতে হবে, যে হাইড্রোজেন আয়ন, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন বাম পাশে নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু কে অফ ইন্ডিকেটর ইনটু, একটু উপরে চলে যাবে, এইচ অফ ইন্ডিকেটর এ ডিভাইড বাই ইন্ডিকেটর বি মাইনাস। উভয় পাশে যদি আমি লগ নিই, লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু লগ অফ কে ইন্ডিকেটর প্লাস log of concentration of indicator is indicator A divided by indicator B minus anion যেটা থাকবে। তাহলে এখানে আমরা যদি উভয় পাশে মাইনাস নিই, কেন মাইনাস নেব, আমরা পিএস এর রাশিমালা নির্ণয় করা, যেটা মাইনাস দিলাম তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এখানে মনে করো মাইনাস করে দিলাম। তাহলে এখানে আমি দেখতে পারি পিএস ইজ ইকুয়াল টু পি কে অফ ইন্ডিকেটর প্লাস লগ, এটাকে যদি উল্টে দিই, ইন্ডিকেটর বি মাইনাস ডিভাইড বাই এস ইন্ডিকেটর এ। এখন সাধারণত আমরা ক্ষারীয় মাধ্যমে এই অর্থাৎ এই পরিমাণটাকে, অনুপাতকে আমরা 10 ধরে থাকি, আর অম্লের মাধ্যমে এটাকে 1/10 ধরে থাকি। তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা সমীকরণ পাবো। সেই সমীকরণটা হচ্ছে নির্দেশকের বা সূচকের মান নির্ণয়ের একটা নির্দেশকের সমীকরণ। তাহলে এখানে মনে করো যদি কনসেন্ট্রেশন ইন্ডিকেটর বি মাইনাস ডিভাইড বাই কনসেন্ট্রেশন অফ এস ইন্ডিকেটর এ ইজ ইকুয়াল টু, যদি মনে করো 10 ধরা হয়, সেক্ষেত্রে আমি পিএস ইজ ইকুয়াল টু পি কে ইন্ডিকেটর প্লাস লগ 10 ধরতে পারি। লগ 10 এর মান হচ্ছে যে পি অফ কে ইন্ডিকেটর প্লাস 1, তাহলে আমরা লিখব সুতরাং পিএস ইজ ইকুয়াল টু পি কে ইন্ডিকেটর প্লাস 1। এটা সাধারণত আমরা ক্ষারীয় মাধ্যমে পেয়ে থাকি। ক্ষারীয় প্রকৃতির ক্ষেত্রে নির্দেশকে সূচকের এই সমীকরণটা পেয়ে থাকি। আবার অম্লীয় মাধ্যমের ক্ষেত্রে এই মানটা যদি 1/10 ধরা হয়, অম্লীয় মাধ্যমে কিন্তু আমরা এটাকে 1/10 ধরি, এই অর্থাৎ দুইটা কনসেন্ট্রেশনের অনুপাতকে আমরা 1/10 ধরি। তাহলে মনে করো এটা অর্থাৎ কনসেন্ট্রেশন ইন্ডিকেটর বি মাইনাস ডিভাইড বাই এস ইন্ডিকেটর এ ইজ ইকুয়াল টু যদি 1/10 ধরা হয়, তাহলে এখানে আমরা পাবো, এই সমীকরণ থেকে আমরা পাবো যে পিএস ইজ ইকুয়াল টু পি কে ইন্ডিকেটর প্লাস লগ অফ 1/10 সমান, এটা লিখতে পারি পি কে ইন্ডিকেটর প্লাস লগ 10 ইনভার্স 1 ইজ ইকুয়াল টু পি কে ইন্ডিকেটর মাইনাস 1, অর্থাৎ -1 ইন্টু লগ 10, -1 ইন্টু 1 তাহলে -1। তাহলে এটা আমি অম্লীয় মাধ্যমে অম্লীয় প্রকৃতির ক্ষেত্রে আমরা এই সমীকরণটা পেয়ে থাকি। অম্লীয় প্রকৃতির ক্ষেত্রে আমরা নির্দেশক সূচকের অম্লকারক নির্দেশক টাইট্রেশনের ক্ষেত্রে নির্দেশকের সূচকের যে মানটা পাবো পিএস মান, সেটা হচ্ছে, এটা হচ্ছে অম্লীয় প্রকৃতির ক্ষেত্রে, আর এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সমীকরণগুলো সাধারণত আমরা নির্দেশকের বা সূচকের সমীকরণ থেকে, বিশেষ করে নির্ণয়ের সমীকরণ থেকে পেয়ে থাকি। নির্দেশকের ধ্রুবক নির্ণয়ের সমীকরণ, এগুলো হচ্ছে যে নির্দেশকের ধ্রুবক মান, ধ্রুবক নির্ণয়ের সমীকরণটা আমি প্রতিষ্ঠা করলাম। নির্দেশকের ধ্রুবক নির্ণয়ের সমীকরণ, ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত এভাবে সমীকরণগুলো ব্যবহার করে থাকি। এখানে যেহেতু আমরা 3টা নির্দেশকের কথা বললাম, একটা হচ্ছে মনে করো একটা হচ্ছে ফেনোলফথেরিক, একটা হচ্ছে মিটারোডেক্স, আর একটা হচ্ছে মিথাইলভ্যাট। এদের কিন্তু আসলে বর্ণ পরিবর্তনের পিএইচ বিস্তারটা আমাদের জানা দরকার আছে, এবং এরা অম্লীয় মাধ্যমে কী ধরনের কালার দেখায়, ক্ষারীয় মাধ্যমে কী ধরনের বর্ণ দেখায়, সে সম্পর্কে আমাদের একটু জানা দরকার আছে। যেমন মনে করো নির্দেশকগুলোর নাম, নির্দেশক, এদের বর্ণ পরিবর্তনে পিএইচ এর বিস্তার। তারপর হচ্ছে অম্লীয় মাধ্যমে তারা কী ধরনের কালার দেখাবে, ক্ষারীয় মাধ্যমে এরা কী ধরনের কালার দেখাবে। নির্দেশক মনে করো ফেনোলফথেরিনের কথা, ফেনোলফথেরিন। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু মনে দিয়ে দেখবে আসতে পারে। এর বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর হচ্ছে 8.2 থেকে মনে হয় 10। এটা অম্লীয় মাধ্যমে দেখাবে বর্ণহীন, কিছুক্ষণ আগে বললাম বর্ণহীন, আর ক্ষারীয় মাধ্যমে দেখাবে হালকা গোলাপি দেখাবে। আর যেটা মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল অরেঞ্জ,
মিথাইল অরেঞ্জ সাধারণত তার পিএইচ পরিসর হচ্ছে 3.2 থেকে 4.4। এটা কিন্তু অম্লীয় মাধ্যমে দেখায় হালকা গোলাপি, হালকা লাল গোলাপি, এবং ক্ষারীয় মাধ্যমে দেখাবে হালকা হলুদ, হালকা হলুদ। এটা টাইট্রেশন তোমরা দেখবে। তারপর হচ্ছে মিথাইল রেড। মিথাইল রেডটা হচ্ছে পিএইচ পরিসর 4.8 থেকে মনে করো 6.0। এটা ঠিক একই রকম দেখাবে। এই মানগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমরা যে নির্দেশক সংক্রান্ত বেশ কিছু আলোচনা করেছি। সেখানে কি কি বললাম, নির্দেশক কাকে বলে, টাইট্রেশন কাকে বলে, টাইটার টাইট্রেন্ট কাদেরকে বলবো, তারপর নির্দেশক কি কি নির্দেশক আমরা ব্যবহার করি, তার টাইট্রেশনের সময় আমরা 2 ধরনের দ্রবণ পাই কি কি, তারপর প্রশমন বিন্দু কি, তারপর এই যে মনে করো অম্লকারণ নির্দেশক কি, জারণ বিজারণ নির্দেশক কি, পদক্ষেপণ নির্দেশক কি, নির্দেশক ধ্রুবক নির্ণয় সমীকরণ প্রতিষ্ঠা করলাম। তাহলে এখানে আমি একটা ভাষার কাজ দিচ্ছি, তোমরা একটু বাসায় বসে বসে এই কাজটা করবে, প্রতিষ্ঠান করবে, সেটা সাকে শো করবে। তাহলে বাড়ির কাজটা হচ্ছে আজকে আমার 30তম অনলাইন ক্লাস তোমাদের সাথে। ভাষার কাজ, উদ্দীপক 30। আমি এখানে একটা বক্স দিলাম, মনে করো কপাত্র। কপাত্রে আমি 2টা পদার্থ দিলাম, একটা হচ্ছে KMnO2 এবং K2Cr2O7। আরেকটা পাত্রে দিলাম, মনে করো pH pKa +1, pH pK ইন্ডিকেটর -1। এটা হচ্ছে মনে করো খপাত্র। এটা খপাত্র, এটা খপাত্র। ক দিয়ে দিচ্ছি প্রশমন বিন্দু কি, প্রশমন বিন্দু কি পরালাম আজকে আমি। অর্থাৎ টাইট্রেশনের সময় যে অবস্থায় বিক্রিয়ক পদার্থ সমূহে পরিমাণগত পরিসমাপ্তি ঘটে, টাইট্রেশনের সেই অবস্থাটাকে আমরা প্রশমন বিন্দু বলে থাকি। 2 নম্বর বললাম টাইট্রেন্ট ও টাইট্রেট বা টাইটার বলতে কি বুঝো, এখানে অবশ্যই তোমাদেরকে সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা দিয়ে এটা কোনটা মানে কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সে সম্পর্কে ধারণা দিতে হবে। ক দিয়ে বলবো যে উদ্দীপকের পাত্রে রক্ষিত পদার্থ সমূহে একটি মুখ্য প্রমাণ দ্রবণ এবং অপরটি গৌণ প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। গৌণ প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। গ দিয়ে দিচ্ছি উদ্দীপকে কপাত্রের সমীকরণ সমূহ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো সবগুলো আজকে আলোচনা হয়েছে। প্রশমন বিন্দু কি বলা হয়েছে, টাইটার কি এগুলো বলা হয়েছে। তারপর উদ্দীপকের কপাত্রে যে রক্ষিত পদার্থ গৌণ এবং প্রাইমারি, মুখ্য মানে প্রাইমারি, গৌণ মানে সেকেন্ডারি প্রমাণ দ্রবণ কেন বলা হয় এগুলো বলা হয়েছে। তাহলে এই যে একটা রিয়েকশন 2টা মার্কের সমীকরণ দিলাম, এই সমীকরণগুলো কোন অর্থে ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করবে। তাহলে আজকে এতটুকু থাক। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের আলোচনা এখানে সমাপ্তি করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।